আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনে ভাই ও বোন, গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে কোরআন শিক্ষার এই আসরে অনেক অনেক মুবারকবাদ। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আর আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি মাখরাজ। মাখরাজ কাকে বলে? আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ মুখের বা কণ্ঠনালী বিভিন্ন জায়গা থেকে আমাদের উচ্চারণ করতে হয় প্রত্যেকটি হরফ। তো সেই স্থানগুলোকে কোথায় কোথায় থেকে উচ্চারণ হবে এই নিয়মগুলোকে কিন্তু মূলত মাখরাজ বলে। তো মূল ক্লাস শুরুর আগে মাখরাজের গুরুত্ব সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। দেখুন, এখানে কিন্তু দুইটা আয়াত আছে। এই দুইটি আয়াতের মধ্যে প্রথম আয়াতটি কিন্তু সঠিক এবং দ্বিতীয় আয়াতটি কিন্তু ভুল। আমরা মূলত সবসময় দ্বিতীয় আয়াতটি পড়ে থাকি বা দ্বিতীয় নিয়মে আয়াতটা আমরা পড়ে থাকি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত বড় বড় আয়াত তো এখন আমরা পড়াই শিখলাম না, কেবল আমাদের দ্বিতীয় ক্লাস, হুজুর আপনি এত বড় বড় আয়াত দিয়ে উদাহরণ দিচ্ছেন কেন? আসলে আমি পুরো আয়াত আপনাদের বোঝাতে চাচ্ছি না, জাস্ট এই পুরো আয়াতের মধ্যে প্রথম যে হরফগুলো আছে, এখানে কফ এবং এখানে কাফ, এই দুইটি হরফের মধ্যে আমাদের তারতম্য হয়ে যায়। পড়তে হবে আমাদের কফ, কিন্তু আমরা পড়ে ফেলি কাফ। এই পার্থক্যটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আর এটা যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমরা মাখরাজের গুরুত্ব সম্পর্কে একটু ধারণা পেতে পারি। দেখুন, এইখানে দেওয়া আছে কুল হুয়াল্লাহু আহাদ, এখানেও দেওয়া আছে কুল হুয়াল্লাহু আহাদ। একটার এই কফ আর একটাতে এই কাফ। এই কফের উচ্চারণ হয় গলার মধ্যে ধাক্কা দিয়ে, কুল কুল, এরকম একটা ধাক্কা গলার মধ্যে দিয়ে, বা আমাদের জিহ্বার যে মাঝখানের পিঠ আছে এটা উপরের সাথে বাড়ি খেয়ে আমাদের এই কফটা উচ্চারণ করতে হয়। কিন্তু এভাবে উচ্চারণ না করে আমরা একদম নরমাল ভাবে কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ এভাবে নামাজে বা অন্যান্য সময় তিলবত করে থাকি। এতে কি হয়ে যায়? মস্ত বড় ভুল হয়ে যায়। কেমন বড় ভুল হয় আমরা একটু এখানে দেখি। এই কুল শব্দের অর্থ হচ্ছে বলো, বলো আল্লাহ এক, এবং এই কুল শব্দের অর্থ হচ্ছে খাও, খাও আল্লাহ এককে। নাউজুবিল্লাহ, কত বড় অর্থের পার্থক্য হয়ে যায় শুধুমাত্র এই কফটাকে উচ্চারণ ঠিক মতো না করাতে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটি হরফ কিন্তু উচ্চারণের নির্দিষ্ট স্থান আছে, নির্দিষ্ট একটি নিয়মে প্রত্যেকটি হরফকে আমাদের উচ্চারণ করতে হয়। আর এই উচ্চারণগুলো যখন আমরা ঠিকভাবে করতে পারবো না, তখন কিন্তু কি হবে, আমাদের দ্বারা এইরকম ভুল হতে পারে যার দরুন এইরকম আরবি আয়াতগুলো, কোরআনের আয়াতগুলোর অর্থ পরিবর্তন হয়ে মস্ত বড় গুনাহগার হয়ে যেতে পারি আমরা। তো যাই হোক, এখন আমরা আমাদের এই দ্বিতীয় ক্লাসটিকে দুইটি ধাপে করার চেষ্টা করব। প্রথম ধাপে আমরা করব সংক্ষিপ্ত মাখরাজ, মানে সংক্ষিপ্ত ভাবে আমরা মাখরাজগুলো মুখস্থ করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। এবং দ্বিতীয় ধাপে খুবই শর্টকাটে আমরা 17টি মাখরাজ বা একদম সম্পূর্ণ মাখরাজ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে লেখা আছে সংক্ষিপ্ত মাখরাজ, এবং এখানে আবার মাখরাজের সংজ্ঞাটি দেওয়া আছে কাকে মাখরাজ বলে, যেটা আমরা একটু আগে পড়লাম। এখানে কি লেখা আছে? মাখরাজ মূলত 17টি, তবে এই 17টি মাখরাজ সহজভাবে অন্য নিয়মেও পড়া যায়। দেখুন, এই জায়গায় আমরা ছোট্ট ছোট্ট কয়েকটি মেইন হরফ, এই হরফগুলো উচ্চারণ আগে শিখে নিব, এরপরে আমরা বিস্তারিতভাবে 17টি মাখরাজ শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন, এখানে মূলত নরম করে দুইটি হরফ উচ্চারিত হয়, নরম করে দুইটি হরফ উচ্চারিত হয়। জিহ্বার কথা থেকে কিভাবে উচ্চারণ হবে না হবে আমরা যখন একটু পরে 17টি মাখরাজ পড়বো তখন আমরা খুব ভালোভাবে সেগুলো চর্চা করে নেব ইনশাল্লাহ। তবে এখন আমরা সংক্ষিপ্তভাবে এতটুকু বোঝার চেষ্টা করি, এখানে যে দুইটি হরফ আছে এই দুইটি হরফ নরম করে পড়তে হয় জিহ্বার আগা দিয়ে। কিভাবে? সা, সা। লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু এখানে সা বলতেছি না, সা বলতে গেলে এটা নরম থাকতেছে না, এটা শক্ত হয়ে যাচ্ছে। নরম করতে গেলে সা, সা, এবং এটা জাল, জাল, সা, জাল। এই দুইটি হরফ আমাদেরকে কি করতে হচ্ছে? নরম করে পড়তে হচ্ছে। এরপরে দেখুন চাপ দিয়ে দুইটি হরফ, এই দুইটি হরফ আমাদেরকে গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে, হা এবং আইন, হা আইন। লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু এখানে হা বলতেছি না, হা বলতেছি না, এখানে আমি বলতেছি হা, হা। আরেকটি এটার সাথে যে হা আছে এই হাটি কিন্তু হা উচ্চারণ হয়, হা নরমাল ভাবে একটু শক্ত করে, কিন্তু এখানে চাপ দিতে হবে, হা, হা এবং আইন। এবং এখানে আছে মোট একটা হরফ,
এই হরফটিকে ধাক্কা দিয়ে পড়তে হয়, মাখরাজের মধ্যে বা গলার মধ্যে ধাক্কা দিয়ে একটা উচ্চারণ হয়, যেটা আমি একটু আগে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর সময় বুঝিয়ে দিয়েছিলাম যে অফ অফ অফ, এভাবে করে এই হরফটি কিন্তু উচ্চারণ করতে হয়। তো মূলত এই হরফগুলো দ্বারা আমাদের ঠিকভাবে উচ্চারণ করতে না পারার কারণে অনেক বড় বড় ভুল হয়ে যায়। তো সংক্ষিপ্ত আকারে আমরা এই হরফগুলোর উচ্চারণ একটু ভালোভাবে শিখে নিলাম। এখন আসুন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় ধাপে, মানে যেখানে আমরা একদম ভালোভাবে 17টি মাখরাজ একটু চর্চা করতে পারবো। তো আজকের মাখরাজ শিক্ষা যেই ক্লাস, এই ক্লাসের আমরা দ্বিতীয় পর্বে চলে আসলাম। এই পর্বে আমরা 17টি মাখরাজ একটু সংক্ষিপ্ত আকারে বা সুন্দরভাবে একটু কিভাবে উচ্চারণ করতে প্রত্যেকটি হরফ আমরা শিখে নিব। দেখুন, সর্বপ্রথম যেই মাখরাজ সেটা হচ্ছে হলকের বা হলক শব্দের অর্থ হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালীর শুরু হতে এই দুইটি হরফ, এখানে দুইটি হরফ দেওয়া আছে, এই হরফগুলো পড়তে হয়। একটা হচ্ছে হামজা হা, হামজা হা, একদম শুরু হতে, কণ্ঠনালীর শুরু হতে আমাদেরকে এই দুইটি হরফ উচ্চারণ করতে হবে। এরপরে কণ্ঠনালীর মধ্য হতে এই দুইটি হরফ পড়তে হবে, আইন হা। আপনি যদি একদম মানে গলার একদম প্রথম বা শেষ ভাগেও না, একদম মাঝখান দিয়ে যদি আপনি একটু চাপ দিয়ে পড়ার চেষ্টা করেন, তাহলে এই দুইটি হরফ পড়তে পারবেন, আইন হা। মাঝখানের কণ্ঠনালীর মাঝখান থেকে যদি একটু চাপ দিয়ে চেষ্টা করলে কিন্তু এই দুইটা হরফ সুন্দরভাবে উচ্চারণ করা যায়। এরপরে কণ্ঠনালীর শেষ হতে দুইটি হরফ, সেটা হচ্ছে গইন খ, একদম শেষের দিকে আসে, গইন খ, গইন খ। এটা একদম ভিতর থেকে বের করার দরকার নাই, বাইরে থেকে একদম শেষ ভাগ হতে। এরপরে 4 নাম্বার মাখরাজ যদি আমরা একটু লক্ষ্য করি, জিহ্বার গড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ পড়তে হয়, সেটা হচ্ছে অফ। এই যে আমাদের জিহ্বা আছে না একদম গোড়ার দিকে, এই গোড়ার দিকে যখন আমরা ওই গোড়াটা উপরে তালুর সাথে একবার বাড়ি দেই বা একবার লাগিয়ে যখন কফ উচ্চারণ করতে যাই, আমি প্রথম পর্বে যেভাবে কফ উচ্চারণ শিখিয়েছিলাম ঠিক সেভাবে কিন্তু কফের উচ্চারণটা আমাদের বের হবে। তাহলে উচ্চারণটা কি হবে? অ, একদম জিহ্বার গোড়াটা উপরে তালুর সাথে লাগাতে হবে, অ, কফ। এরপরে দেখুন 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় কাফ। কাফ জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে আসে, ওই জিহ্বার ওই জায়গাটা আমাদের তালুর সঙ্গে লাগাতে হবে, তাহলে কি হবে? কাফ উচ্চারণ হবে। এরপরে 6 নাম্বার মাখরাজ একটু দেখে নেই, জিহ্বার মাঝখান হতে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় জিম শিন ইয়া। জিহ্বার মাঝখান মানে এই জিহ্বার একদম গোড়াও না একদম আগাও না, মাঝখানের জায়গাটা থেকে যদি আমরা উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই 3টি হরফ উচ্চারণ করি, তাহলে এই 3টি হরফের সঠিক উচ্চারণ আমরা করতে পারবো, জিম শিন ইয়া। জিহ্বার মাঝখানটা কিন্তু উপরে তালুর সাথে লাগতেছে। এরপরে দেখি 7 নাম্বার মাখরাজ কি বলতেছে এখানে, জিহ্বার গোড়ার কোণা, জিহ্বার গোড়ার যে কোণা আছে এক পাশের কোণা, এই কোণার সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় দত। দত লক্ষ্য করে দেখবেন, দোয়াত যদি আপনি পড়তে যান, দোয়াত, এই দোয়াত পড়তে গিয়ে কিন্তু এই জিহ্বার যে গোড়ার কিনারা আছে বা কোণা আছে, এই জায়গাটি একটি দাঁতের সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কিন্তু দোয়াত দোয়াত এভাবে এই দোয়াত পড়তে হয়। এরপরে দেখুন 8 নাম্বার মাখরাজ কি বলেছে এখানে, জিহ্বার আগার কোণার, এবার জিহ্বার সামনে চলে আসলাম, আগা, এই জিহ্বার আগার কোণা এক পাশের কোণা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় লাম। লাম লক্ষ্য করে দেখবেন, আপনিও উচ্চারণ যদি আমার সাথে সাথে করতে চান, তাহলে লামটা উচ্চারণের ক্ষেত্রে এই জিহ্বার যে আগা আছে এর কোণাটা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কিন্তু এই লামটা উচ্চারণ হচ্ছে। এ পর্যায়ে আমরা যদি দেখি 9 নাম্বার মাখরাজ এখানে দেওয়া আছে, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ পড়তে হয়, সেটা হচ্ছে নুন। জিহ্বার আগা একদম আগায় চলে আসলাম, এখন এই আগাটা তার বরাবর উপরে তালুর সাথে, জিহ্বার উপরের যে অংশ এই তালুর সাথে লাগিয়ে নুন। নুন জিহ্বাটা কিন্তু উপরের তালুর সঙ্গে লাগতেছে আর লাগেই কিন্তু এই নুনটা উচ্চারণ হচ্ছে। এরপরে 10 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় র, মানে একদম জিহ্বার আগা না, একটু ভিতরের দিকে, মানে পিঠ টাইপের যে জায়গাটি, এই জায়গাটি আমাদের উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হবে র র র। 11 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় তা দাল ত।
তা, দাল, ত। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয়। যা, সিন, সোয়াদ। যা, সিন, সোয়াদ। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয়। জিহ্বার আগা সামনের উপরের যে দাঁত আছে এই দাঁতগুলোর আগার সাথে, জিহ্বার আগা এবং দাঁতের আগা একসাথে লাগিয়ে পড়তে হয় কি? সা, জাল, জ। সা, জাল, জ। সা, জাল, জ। এরপরে 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয়। এই যে নিচের ঠোঁট আছে আমাদের, তার নিচে একটু ভিতরের দিকে যে পেট টাইপের জায়গাটি আছে, উঁচু জায়গাটা, এই জায়গাটা আমাদের সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয় কি? ফা, 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 ফা। এরপরে 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হতে মিম, বা এবং ওয়াও পড়তে হয়। মিম দুই ঠোঁট দিয়ে, মিম, বা। কিন্তু ওয়াও উচ্চারণের ক্ষেত্রে কি লিখছে? ওয়াও উচ্চারণের সময় দুই ঠোঁট গোল করতে হবে। ওয়াও, 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 এভাবে পড়তে হবে। এরপরে আসি 16 নম্বর মাখরাজ। এখানে 16 এবং 17 নম্বর মাখরাজ, এখানে কি দেওয়া আছে? মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ 3টি, আলিফ, ওয়াও এবং ইয়া। কিন্তু এখানে মদের হরফ নিয়ে আরো বিস্তর আলোচনার প্রয়োজন। সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ মদের হরফ নিয়ে আমরা আলোচনা করব। এগুলো একটা আলাদা জগতের পড়া। তো যাই হোক, এরপরে আসে এখানে কি? 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হতে গুন্নাহ উচ্চারিত হয়। মিম, নুন, এগুলোরও আলাদা ক্লাস আছে পড়ার। তো এই দুইটি মূলত সেভাবে উচ্চারণের ক্লাস নয়। এই দুইটি মাখরাজ আমরা আলাদা আলাদা করে আলাদা বিভিন্ন সময় ওয়াজিব গুন্নার ক্লাস আছে, মদের হরফের ক্লাস আছে, সেই ক্লাসগুলোতে আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমরা শিখলাম সংক্ষিপ্ত আকারে মাখরাজ প্রথমে শিখেছি, তারপরে একদম 17টি মাখরাজ, এক এক করে প্রত্যেকটি মাখরাজ কোন হরফ কোথা থেকে উচ্চারণ হবে এই সমস্ত হরফগুলো আমরা উচ্চারণ করে প্র্যাকটিক্যালি চেষ্টা করেছি। তো আশা করা যায় আমরা উচ্চারণগুলো শিখে গিয়েছি। একদিনে হয়তো উচ্চারণগুলো আয়ত্ত করা সম্ভব হবে না, তাই আমি অনুরোধ করব প্রতিদিন যখনই আমরা এই হরফগুলো পড়বো, ব্যবহার করব, তখনই ঠিক এইভাবে হরফগুলো উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।